ম্যাজিক ইন লজিক পরিবারে তোমাদের আবার স্বাগত। আজ আমরা আবার তর্ক সংগ্রহ নিয়ে হাজির হয়েছি। আগের দিন যারা তর্ক সংগ্রহের ক্লাস করেছো তারা অনেকেই কমেন্ট বক্সে লিখেছো, তাই আবার তোমাদের জন্য আজকে তর্ক সংগ্রহে আলোচনা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। যারা আগের দিন ক্লাসটা করনি তারা ডেসক্রিপশন বক্সে আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই ক্লাসটা করে নিও। আগের দিন আমি তর্ক সংগ্রহ ক্লাসে জ্ঞান বা বুদ্ধির লক্ষণ আলোচনা করেছিলাম এবং সেখানে জ্ঞান বা বুদ্ধির শ্রেণীবিভাগ উল্লেখ করে বলেছিলাম যে জ্ঞান বা বুদ্ধি দুই প্রকার, স্মৃতি এবং অনুভব। আজ আমি স্মৃতি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই স্মৃতির লক্ষণ প্রদান করব। অন্নম ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে স্মৃতির লক্ষণ প্রদান করতে গিয়ে বলেছেন, সংস্কার মাত্র জন্য জ্ঞানই স্মৃতি। স্মৃতির লক্ষণ প্রদান করতে গিয়ে বলেছেন সংস্কার মাত্র জন্য জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান সংস্কার থেকে কেবলমাত্র সংস্কার থেকেই উৎপন্ন হয়, সংস্কার অতিরিক্ত অন্য কিছুর প্রয়োজন লাগে না, সেই জ্ঞানকেই বলা হয় স্মৃতি। তাহলে স্মৃতি কাকে বলবো? যে জ্ঞান সংস্কার থেকেই উৎপন্ন হয়, মাত্র কথাটা যে আছে, যে জ্ঞান কেবলমাত্র সংস্কার থেকেই উৎপন্ন হয়, সংস্কার অতিরিক্ত অন্য কিছুর প্রয়োজন হয় না, তাকেই বলবো স্মৃতি। তাহলে স্মৃতির এই জ্ঞানটার ক্ষেত্রে কেবলমাত্র সংস্কার দরকার। তাহলে সংস্কার কাকে বলে আমাদের আগে জানতে হবে। সংস্কার বলতে কি বুঝিয়েছেন? সংস্কার অনেক রকমের হয়। একটা হচ্ছে ভাবনা নামক সংস্কার, বেগ নামক সংস্কার, স্থিতিস্থাপকতা নামক সংস্কার। তার মধ্যে এখানে অন্নম ভট্ট সংস্কার বলতে ভাবনা সংস্কারকেই বুঝিয়েছেন, কারণ ভাবনা এই সংস্কারটা আত্মার ধর্ম বা আত্মাকে আশ্রয় করে থাকে, কিন্তু বেগ বা স্থিতিস্থাপকতা এই সংস্কারগুলো জড় বস্তুকে আশ্রয় করে থাকে। তাহলে সংস্কার বলতে আমরা ভাবনা নামক সংস্কারকেই বুঝব। সংস্কার মানে কি? অভিজ্ঞতা। যখন আমাদের কোনো কিছু অভিজ্ঞতা হয়, তার যে ছাপটা আমার মনের মধ্যে রয়ে যায়, সেটাকেই বলছি সংস্কার, যা আমাদের স্মৃতিজ্ঞান উৎপন্ন করতে সাহায্য করে। আমি সকালে জলখাবারে কি খেয়েছি, তার একটা খাওয়াটা শেষ হয়ে গেছে, কিন্তু তার ছাপটা আমার মনের মধ্যে আছে বলেই আমি যদি এখন ওই সংস্কারটাকে জাগ্রত করি, তাহলে আমার মনে পড়ে যাবে বা স্মৃতিজ্ঞান হবে আমি কি খেয়েছি। তাহলে স্মৃতিজ্ঞান হতে গেলে সংস্কারকে দরকার। তার জন্যই লক্ষণে বলা হয়েছে সংস্কার মাত্র জন্য জ্ঞান। এখন দেখো, তর্ক সংগ্রহে যখনই আমরা কোনো লক্ষণ প্রদান করব, ঠিক তার অব্যবহিত পরেই আমাদেরকে দেখাতে হবে যে লক্ষণের অন্তর্গত যে পদগুলো, সেই পদগুলোর প্রয়োজনীয়তা কতখানি। আমি আগে জ্ঞানের লক্ষণও দেখিয়েছিলাম। এখন এই স্মৃতির লক্ষণে যে পদগুলো ব্যবহার করা হয়েছে, যেমন একটা হচ্ছে সংস্কার মাত্র জন্য আর একটা জ্ঞান, এই যে দুটো পদ, এই পদগুলোর এই লক্ষণের প্রয়োজন কতখানি এটা আমাদের দেখাতে হবে। অর্থাৎ এটা যদি না থাকতো এই পদগুলোর কোনো একটা, তাহলে লক্ষণে কি সমস্যা দেখা দিত। এই যখনই আমরা লক্ষণে পদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করব, সেই প্রসঙ্গে দুটো দোষের কথা অবশ্যই উল্লেখ করতে হবে। একটা অতিব্যাপ্তি দোষ আর একটা হচ্ছে অব্যাপ্তি দোষ। আমি আগের ক্লাসে জ্ঞান বা বুদ্ধির লক্ষণে আলোচনা করেছি। যারা জানো না তাদেরকে অবশ্যই সেই ক্লাসটা একটু দেখে নিতে বলবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তাহলে আর আমি পুনরায় আমাকে আলোচনা করতে হবে না। তো দু ধরনের দোষ হয়, অতিব্যাপ্তি বা অব্যাপ্তি। আরেক ধরনের দোষ হয় অসম্ভব দোষ। আজকে আমরা এই দোষগুলো যখন প্রসঙ্গ আসবে আলোচনা করব। তাহলে এই স্মৃতির লক্ষণে যে পদ দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে সংস্কার মাত্র জন্য আর একটা হচ্ছে জ্ঞান, এইগুলো না থাকলে কি সমস্যা হতো সেটা নিয়ে এখন আলোচনা করব। ধরা যাক, স্মৃতির লক্ষণে যদি শুধুমাত্র সংস্কার মাত্র জন্য এই শব্দটাই থাকতো, জ্ঞান শব্দটা যদি যুক্ত বা সন্নিবিষ্ট না থাকতো, তাহলে কি সমস্যা হতো? তাহলে জ্ঞানের লক্ষণটা কিন্তু সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি দোষ হয়ে যেত। অর্থাৎ অতিব্যাপ্তি দোষ কখন বলেছি?
যে বিষয়ে লক্ষণ দিচ্ছি সেটাকে তো বোঝাবেই, অতিরিক্ত আরও কাউকে বুঝিয়ে গেলে। যদি শুধুমাত্র সংস্কার মাত্র জন্য যদি জ্ঞান বলতাম, জ্ঞান শব্দটা যদি মানে লক্ষণে না দিতাম, তাহলে সংস্কার ধ্বংস আর স্মৃতি দুটোর লক্ষণ কিন্তু এক হয়ে যেত। কারণ স্মৃতি যেমন সংস্কার মাত্র জন্য, তেমন সংস্কার ধ্বংসও কিন্তু সংস্কার মাত্র জন্য। অর্থাৎ সংস্কার ধ্বংসও সংস্কার থেকেই উৎপন্ন হয়। স্মৃতি যেমন সংস্কার থেকে উৎপন্ন হয়, সংস্কার ধ্বংস মানে কি, যখন আমার মধ্যে যে ছাপটা রয়ে গিয়েছিল সেটা যখন মুছে যায়, অর্থাৎ আমরা যখন ভুলে যাই, তখন বলা হয় সংস্কার ধ্বংস হয়ে যায়। সংস্কার ধ্বংস এর কারণ কি? তার কারণও কিন্তু সংস্কারই। স্মৃতির কারণ যেমন সংস্কার, তেমনি সংস্কার ধ্বংসের কারণও কিন্তু তার সংস্কার না থাকলে সংস্কার ধ্বংস হতো না। তাহলে সংস্কার ধ্বংসের কারণও সংস্কার, স্মৃতির কারণও সংস্কার। তাহলে সংস্কার মাত্র জন্য বললে দুটো মানে স্মৃতি আর সংস্কার ধ্বংস দুটো এক হয়ে যেত। তাই বলা হয়েছে স্মৃতির লক্ষণে শুধুমাত্র সংস্কার মাত্র জন্য এরূপ বললে, জ্ঞান শব্দটা যদি না বলতাম, লক্ষণে না প্রযুক্ত করতাম, তাহলে সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি দোষ দেখা দিত। অর্থাৎ সংস্কার ধ্বংস স্মৃতির লক্ষণে প্রযুক্ত হয়ে যেত। কিন্তু যখনই জ্ঞান বলে দিলাম, তখনই কিন্তু সংস্কার ধ্বংস বাদ পড়ে যাচ্ছে। সংস্কার ধ্বংস আর স্মৃতির লক্ষণের প্রয়োগ হচ্ছে না। কেন না, স্মৃতির সংস্কার ধ্বংস সংস্কার থেকে উৎপন্ন, কিন্তু জ্ঞান তো নয়। সংস্কার ধ্বংস কিন্তু জ্ঞান নয়। কোনো কিছু যখন মুছে যায় মন থেকে, তখন সেটা কি আর জ্ঞান থাকে? জ্ঞান থাকে না তো। তাহলে সংস্কার ধ্বংস সংস্কার থেকে উৎপন্ন, কিন্তু জ্ঞান নয়। কিন্তু স্মৃতি সংস্কার থেকে উৎপন্ন এবং জ্ঞানও বটে। তাই এই জ্ঞান শব্দটা যোগ করে দিতেই এই অতিব্যাপ্তি দোষটা আর থাকছে না, স্মৃতি থেকে সংস্কার ধ্বংস আলাদা হয়ে যাচ্ছে। তাই লক্ষণে জ্ঞান শব্দটা প্রয়োগ করা খুব জরুরি। তাহলে এটার প্রয়োজন আছে। এরপরে দেখব যে সংস্কার মাত্র জন্য, এই শব্দটাই যদি স্মৃতির লক্ষণে না থাকতো, শুধু যদি জ্ঞান শব্দটা থাকতো, তাহলে কী সমস্যা দেখা দিত? তাহলে লক্ষণটা হতো এরকমই, জ্ঞানই স্মৃতি। জ্ঞানই স্মৃতি বললে সে তো আরেক মহাবিপদ। কারণ প্রত্যক্ষ জ্ঞান, অনুমিতি জ্ঞান, উপমিতি জ্ঞান তো অনেক রকমের হয়। সবাইকে তাহলে স্মৃতি বলতে হবে। আমি চোখে যেটা দেখছি সেটাকেও স্মৃতি বলতে হবে, তাহলে সেটাও সমস্যা। তাহলে যদি সংস্কার মাত্র জন্য বাদ দিয়ে শুধু জ্ঞানকে স্মৃতি বলতাম, তাহলে প্রত্যক্ষ, অনুমিতি ইত্যাদি আরও যেগুলো আছে সবাইকে ক্ষেত্রেই ইত্যাদিতে অতিব্যাপ্তি দোষ হতো। কারণ প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এদের সবাই হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞানই স্মৃতি বললে এরাও খুব স্মৃতির লক্ষণে ঢুকে যাচ্ছে, তাহলে এখানেও অতিব্যাপ্তি দোষ দেখা দিচ্ছে। কিন্তু যদি আমি সংস্কার মাত্র জন্য শব্দটা যোগ করে দিই, তাহলে এরা কিন্তু আর ঢুকতে পারছে না। কারণ এরা জ্ঞান হলেও এরা সংস্কার থেকে উৎপন্ন নয়। প্রত্যক্ষ জ্ঞান কি সংস্কার থেকে উৎপন্ন? তা তো নয়। প্রত্যক্ষ জ্ঞান ইন্দ্রিয় এবং বিষয়ের সন্নিকর্ষের দ্বারা উৎপন্ন, সুতরাং সংস্কার মাত্র জন্য নয়। তাহলে প্রত্যক্ষ, অনুমিতি এগুলোর মধ্যে জ্ঞান থাকলেও সংস্কার ধ্বংস থাকে না। এদের মধ্যে সংস্কার নেই, জ্ঞান আছে। উপরেরটা ছিল সংস্কার ধ্বংস, কী ছিল? সংস্কার ছিল কিন্তু জ্ঞান ছিল না। একমাত্র স্মৃতির ক্ষেত্রেই আমরা দেখেছি সংস্কারও আছে এবং জ্ঞানও, স্মৃতি। তাই এই লক্ষণটার, এই পদটার প্রয়োজনীয়তাও আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই লক্ষণ যেটা দেওয়া হয়েছে সংস্কার মাত্র জন্য জ্ঞান, এই লক্ষণের প্রত্যেকটা পদের প্রয়োজনীয়তা আছে, না হলেই কিন্তু লক্ষণটা কোনো না কোনো দোষে দুষ্ট হতো। তাই সংস্কার মাত্র জন্য জ্ঞানী স্মৃতি, এটাই যথার্থ লক্ষণ। আমরা লক্ষণটার সমস্ত বিবেচনা করে দেখলাম যে লক্ষণের প্রত্যেকটা পদই গুরুত্বপূর্ণ এবং এটাই হচ্ছে স্মৃতির লক্ষণ। এরপর আমরা দেখাবো যে এই যে এখানে মাত্র শব্দটা যোগ করা হয়েছে, দেখো স্মৃতির লক্ষণে এই মাত্র শব্দটা যোগ করা হয়েছে। এই মাত্র শব্দটা কিন্তু সাধারণভাবে অর্থে গ্রহণ করা হয়নি। এখানে মাত্র শব্দের কিন্তু পারিভাষিক অর্থ গ্রহণ করা হয়েছে। কারণ মাত্র শব্দটা যদি বলতাম যে সাধারণ অর্থে আমরা বলি কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন, তাহলে কিন্তু অর্থটা ভুল বার্তা যেত, মানে ভুল হয়ে যেত। কারণ কোনো একটা জ্ঞান আমরা যদি এরকম বলি যে কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন, মাত্র শব্দের অর্থ যদি মনে করি যে সংস্কার ছাড়া আর কিচ্ছু কাজে লাগে না, তাহলে কিন্তু ভুল হবে। তাই মাত্র শব্দের সাধারণ অর্থ গ্রহণ না করে পারিভাষিক অর্থ গ্রহণ করতে হবে। সাধারণ অর্থে আমরা মাত্র বলতে বোঝাই যে এখানে সংস্কার মাত্র মানে কেবল সংস্কার থেকেই উৎপন্ন না, স্মৃতি কেবল সংস্কার থেকে উৎপন্ন হয় না। কারণ একটা জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে তিনটে কারণ থাকে: সমবায়ী, অসমবায়ী, আরেকটা হচ্ছে নিমিত্ত।
স্মৃতির এই জ্ঞানের ক্ষেত্রে সংস্কার হচ্ছে নিমিত্তকরণ, নিমিত্তকরণ হচ্ছে সংস্কার, কিন্তু বাকি দুটো কারণও দরকার। শুধুমাত্র নিমিত্ত কারণ থেকে কোনো জ্ঞান উৎপন্ন হতে পারে না, তাই শুধুমাত্র নিমিত্ত কারণ যেহেতু জ্ঞান উৎপন্ন হতে পারে না, তাই সমবায়ী অসমবায়ী কারণ দরকার হয়। এই সংস্কার থেকে বলছি, তার মানে যে সমবায়ী কারণ অসমবায়ী কারণ নেই তা নয়, এখানে কিন্তু এগুলো আছে। সমবায়ী কারণ হচ্ছে আত্মা, কারণ জ্ঞান হচ্ছে আত্মার গুণ, আত্মাতে সমবেত হয়ে জ্ঞান উৎপন্ন হয়। আর অসমবায়ী কারণ হচ্ছে আত্মা মন, আত্ম প্লাস মন মানে আত্মমন সংযোগ, আত্মমন সংযোগ প্লাস না দিয়ে বললাম আত্মমন সংযোগ, এটা হচ্ছে অসমবায়ী কারণ। তাহলে আত্মার থাকলে হবে না, আত্মার সঙ্গে মনের সংযোগ এবং সংস্কার সব মিলিয়ে হচ্ছে স্মৃতিজ্ঞান উৎপন্ন হয়। তাহলে মাত্র শব্দের দ্বারা আমরা কেন মাত্র শব্দটা দিলাম? মাত্র শব্দের এখানে কী অর্থ বোঝাতে চাইছি? হ্যাঁ, মাত্র শব্দের দ্বারা এখানে এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে মাত্র বলতে বহির ইন্দ্রিয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। বহির ইন্দ্রিয় সহজ ভাষায় লিখি, গুলোকে বাদ রাখা হয়েছে। তাহলে এখানে মাত্র শব্দের দ্বারা বহির ইন্দ্রিয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। তাহলে যখন বলছি কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন, সংস্কার অতিরিক্ত কাউকে লাগে না, সংস্কার অতিরিক্ত কথাটা হচ্ছে এই বহির ইন্দ্রিয়। এখানে মাত্র শব্দের দ্বারা এইটা খুব গুরুত্বপূর্ণ। মাত্র কথাটা যোগ করা হয়েছে কেন? এই বহির ইন্দ্রিয়কে বাদ দেওয়ার জন্য। সংস্কার মাত্র মানে কিন্তু সমবায়ী অসমবায়ীকে বাদ দেওয়া হয়নি, এগুলো উচ্চ আছে এখানে। যেহেতু সংস্কারটাই সবথেকে গুরুত্বপূর্ণ, তাই সংস্কারটাকেই লক্ষণে রাখা হয়েছে, কিন্তু মাত্র শব্দের দ্বারা বহিরিন্দ্রিয় রাখা হয়নি। কারণ স্মৃতির ক্ষেত্রে দেখো বহিরিন্দ্রিয়ের কোনো প্রয়োজন হয় না। স্মৃতি জ্ঞান হওয়ার জন্য কোনো বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর প্রয়োজন হয় না। এগুলো আমাদের মনে যে ছাপটা উৎপন্ন করে, আমরা যখন মনে করার চেষ্টা করি তখন আত্মার সঙ্গে মনের সংযোগ হলেই এবং যে সংস্কারটা আমার মধ্যে আছে সেই সংস্কারটাই আমাকে স্মৃতিজ্ঞান উৎপন্ন করে, কখনোই বহিরিন্দ্রিয় লাগে না। তাহলে মাত্র শব্দের দ্বারা বহিরিন্দ্রিয়গুলোকে বাদ রাখা হয়েছে। যদি মাত্র শব্দের দ্বারা বহিরিন্দ্রিয়গুলো বাদ না রাখতাম তাহলে কি হতো? তাহলেও সমস্যা আছে, তার জন্যই বাদ রাখতে হয়েছে। যদি মাত্র বহিরিন্দ্রিয়গুলো বাদ না রাখতাম তাহলে কি হতো সেটা সংক্ষেপে বলি। না হলে প্রত্যাভিজ্ঞা, প্রত্যাভিজ্ঞা জ্ঞানে অতিব্যাপ্তি দেখা দিত। যদি মাত্র শব্দের দ্বারা বহিরিন্দ্রিয়গুলোকে বাদ না রাখা হয় তাহলে প্রত্যাভিজ্ঞা জ্ঞানে অতিব্যাপ্তি দেখা দেবে। কেন দেখা দেবে সেইটা সংক্ষেপে বলার চেষ্টা করি। প্রত্যাভিজ্ঞা জ্ঞান কাকে বলে? প্রত্যাভিজ্ঞা জ্ঞান মানে কি? পূর্বে কাউকে দেখেছি, মনে ছিল তার কথা, আমার মনে সংস্কারটা আছে, আমি বর্তমানে দেখে তাকে চিনতে পারলাম, এই সেই দেবদত্ত, এই সেই মানে আগে যাকে দেখেছিলাম বর্তমানে তাকে দেখে চিনে নেওয়া, সেটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞার ক্ষেত্রে কী কী জ্ঞান থাকে? প্রত্যাভিজ্ঞার ক্ষেত্রে থাকে প্রত্যক্ষ প্লাস সংস্কার, মানে বহিরিন্দ্রিয় প্লাস সংস্কার প্রত্যাভিজ্ঞার ক্ষেত্রে। কিন্তু স্মৃতির ক্ষেত্রে কি থাকে? স্মৃতির ক্ষেত্রে শুধুমাত্র সংস্কার। তাহলে মাত্র শব্দের দ্বারা কি বুঝতে পারলে জানো তো? মাত্র শব্দের দ্বারা এই প্রত্যক্ষ ইত্যাদি যে বহিরিন্দ্রিয়গুলো সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। কারণ যদি মাত্র শব্দের দ্বারা এটা বাদ না দেওয়া হতো তাহলে স্মৃতি আর প্রত্যাভিজ্ঞা কিন্তু এক হয়ে যেত। কারণ স্মৃতির ক্ষেত্রে কেবলমাত্র সংস্কার থাকে আর প্রত্যাভিজ্ঞার ক্ষেত্রে প্রত্যক্ষ প্লাস সংস্কার দুটো থাকে। তাহলে স্মৃতির আমরা লক্ষণ এটুকুই আজকে দিলাম। স্মৃতির লক্ষণে তাহলে তিনটে কথা গুরুত্বপূর্ণ, যে স্মৃতির লক্ষণ দিতে গিয়ে বলেছিলাম সংস্কার মাত্র জন্য জ্ঞানই স্মৃতি। এখানে সংস্কার মাত্র জন্য জ্ঞান এই শব্দের প্রয়োজনীয়তা দেখাতে গিয়ে বললাম যদি জ্ঞান শব্দটা যদি না থাকতো তাহলে শুধুমাত্র সংস্কার জন্য বললে
তাহলে কিন্তু সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি দেখা দিচ্ছিল। আবার যদি শুধুমাত্র সংস্কার জন্য কথাটা ব্যবহার করতাম, জ্ঞান শব্দটা যদি না ব্যবহার করতাম, তাহলে কিন্তু যদি এটা বাদ দিয়ে দিতাম, শুধু জ্ঞানকে ব্যবহার করতাম, যদি বলতাম জ্ঞানই স্মৃতি, তাহলে কিন্তু প্রত্যক্ষ অনুমান এগুলোও জ্ঞান, এগুলো স্মৃতির লক্ষণে ঢুকে যেত। তাই ওটাও বাদ দিতে হয়েছে। তারপর বলছি যে যদি এই মাত্র শব্দের দ্বারা আমরা কী বোঝাতে চাইছি, মাত্র শব্দের সাধারণ অর্থ হচ্ছে যে কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন, না, সেটা কিন্তু এখানে গ্রহণ করা হয়নি। কেবলমাত্র সংস্কার থেকে স্মৃতি উৎপন্ন হতে পারে না, কারণ সংস্কার হচ্ছে নিমিত্ত কারণ, সমবায়ী কারণ, অসমবায়ী কারণ, এগুলোরও উল্লেখ প্রয়োজন, এগুলো আছে দরকার। এগুলোকে কিন্তু মাত্র শব্দের দ্বারা বাদ দেওয়া হয়নি। মাত্র শব্দের দ্বারা কী বাদ দিয়েছি? বহিরিন্দ্রিয়গুলো। কারণ বহিরিন্দ্রিয় যদি বাদ না দিতাম, প্রত্যাভিজ্ঞা স্মৃতি এক হয়ে যেত। প্রত্যাভিজ্ঞার ক্ষেত্রে প্রত্যক্ষ প্লাস সংস্কার দুটো লাগে, স্মৃতির ক্ষেত্রে শুধুমাত্র সংস্কারটাই লাগে, বহিরিন্দ্রটাও বাদ চলে গেছে। তাই মাত্র শব্দের দ্বারা বহিরিন্দ্র। তাহলে এই ছিল স্মৃতির লক্ষণ। এইভাবে স্মৃতিকে দুভাবে ভাগ করা যায়, যথার্থ স্মৃতি আর অযথার্থ স্মৃতি। সেটা এখন আর আলোচনার অবকাশ নেই, আমি আজকে আলোচনা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের আজকে তর্ক সংগ্রহ ক্লাস অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো। সবাই এই কোভিড অতিমারিতে খুব সাবধানে থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, আবার কোনো একটা নতুন বিষয় নিয়ে।